হরিওম। দেখা যাক কজন জয়েন করেন। কিছুজন জয়েন করুন, তারপর শুরু করছি। হরিওম। কিছুজন জয়েন হোক, তারপর শুরু করছি। হোপ ইট ইজ ক্লিয়ার, শোনা যাচ্ছে। হরিওম। শোনা যাচ্ছে আশা করি, হ্যাঁ? হরিওম সবাইকে, হরিওম। আমার দেখা দেখি সবাই হরিওম বলতে শিখে গেছে। ক্লিয়ার সাউন্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আগের দিন যখন রাসলীলার ভিডিওটা ছেড়েছিলাম, তাতে বলেছিলাম যে রাধার নামকরণটা কিভাবে হয়েছে, কেন রাধা নাম হয়েছে। বাস্তবিকভাবে দেখতে গেলে দেখা যাবে যে রাধার কিন্তু কোথাও নাম নেই ভাগবতে। এটা একটা অদ্ভুত ব্যাপার, অনেকেই জানেন না যে রাধার নাম ভাগবতে কোথাও নেই। কিন্তু এখন প্রশ্ন হলো যে তাহলে নামকরণটা হলো কি করে। পাহাড়ে ঠান্ডা মোটামুটি ভালোই আছে। অন্য মাইক্রোফোনটা নেই নেই রে, শোনা যাচ্ছে না? শোনার সমস্যা হচ্ছে? সমস্যা তো হওয়ার কথা নয়। সমস্যা আশা করছি হওয়ার কথা নয়, ক্লিয়ার সাউন্ডই হওয়ার কথা। হ্যাঁ, হরিওম। তো এখন প্রশ্নটা হচ্ছে যে নামকরণটা হলো কি করে রাধার। তো একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া হোক। যখন ভগবানকে সামনে পেয়ে, ভগবান কৃষ্ণকে সামনে পেয়ে গোপীদের মনের মধ্যে এই রকম একটা ধারণা তৈরি হলো যে আমরা হয়তো এই যত রমণীকুল রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ ভগবান তো অন্য কারোর সঙ্গে নেই, আমাদের সঙ্গে আছেন, তাই আমরা একটু বিশেষ, এইরূপ একটা ভাব তাদের মধ্যে আসতে শুরু করলো। যখন এইরূপ ভাব এলো, ভগবান সাথে সাথে অন্তর্ধান নিলেন, যেটা আমরা ভিডিওতে পেয়েছি যে ভগবান সাথে সাথে চলে গেছেন, আর নেই সেখানে, অদৃশ্য হয়ে গেছেন। কিন্তু গোপীরা খুব ব্যাকুল হয়ে ভগবানকে খুঁজতে শুরু করলেন, কোথায় ভগবান, হা কৃষ্ণ করে, কোথায় কৃষ্ণ। তো এই সময়ে যখন তারা খুঁজছেন এবং বিভিন্ন ভাবের অভিনয় করছেন, কেউ পুতনার অভিনয় করছে, কেউ যশোদার অভিনয় করছে, করতে করতে ভগবানকে তো খুঁজে চলেছে কন্টিনিউয়াসলি। তো একটা জায়গায় যাবার পর ওরা দেখে যে ভগবানের পায়ের চিহ্ন। তো তারা খুব খুশি হলেন যে ভগবানকে খুঁজে পাওয়া গেছে। এবার ওই পায়ের ছাপটা দেখে কোথায় কোথায় তিনি গেছেন সেই ধরে ধরে এগিয়ে যাওয়া হবে। কিন্তু গোপীরা দেখেন যে ভগবানের পায়ের চিহ্ন তো রয়েছে, ছাপ তো রয়েছে মাটিতে, কিন্তু তার পাশে পাশে আর একজন রমণীর পায়ের চিহ্ন। তো তখন গোপীরা খুব দুঃখিত হয় যে এই গোপীটি কে, যার মানে আমাদের সবাইকে ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কার সাথে বিলাস করছেন, কার সাথে রয়েছেন। তখন গোপীরা একটি শব্দ ব্যবহার করেন, একটি শ্লোক আছে, সেই শ্লোকটি আমি বলবো। এটি হচ্ছে, বলে দিই, 10ম স্কন্ধে 30 নম্বর অধ্যায়ের এটি 28 নম্বর শ্লোক। 10ম স্কন্ধে মানে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 30 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে এই কথাটি রয়েছে।
সেখানে শ্লোকটি হচ্ছে অনয়া রাধিত নূনম ভগবান হরি ঈশ্বর। ঠিক আছে, তখন গোপীরা বলেন, এর মানেটা হচ্ছে এটা, যে ইনি নিশ্চয়ই ভগবানের সর্বশ্রেষ্ঠ আরাধিকা। আরাধিকা, ঠিক আছে, কথাটি যেটি রয়েছে অনয়া রাধিত, রাধিত মানে হচ্ছে আরাধিত, ভগবান যার দ্বারা সব থেকে বেশি আরাধিত হচ্ছেন ইনি হচ্ছেন সেই গোপী। এইভাবে গোপীরা সম্বোধন করে ওই বিশেষ গোপীকে। তো এই রাধিত কথাটি থেকে সেই বিশেষ গোপীর নাম হয় রাধা। রাধিত শব্দটি রয়েছে, মানে শ্লোকে কিন্তু কোথাও রাধা কথাটি নেই, রাধার নাম ওভাবে নেই। তো এই রাধিত, রাধিত মানে হচ্ছে আরাধিত বা উপাসিত, যার দ্বারা ভগবান সব থেকে বেশি উপাসিত বা আরাধিত, সেই আরাধিত শব্দটা থেকে রাধা শব্দটি এসছে এবং আমরা তার পূজা করি। তো এখানে আরেকবার বলবো, যেটা কেদারনাথ থেকে ফিরে আসার পর আমি বলেছিলাম, যে দেখুন এমন একজন গোপী যার নামটাও আমরা অরিজিনাল যে তার কি নাম ছিল সেটা আমরা জানি না, ঠিক আছে, কিন্তু তার আমরা পূজা করছি। তার একটা নাম, তার তো তার ছবি দেখেছি না, তো তার নাম জানি, তো তাকে একটি বিশেষ নামকরণ করে তার একটি কল্পিত চিত্র ভেবে আমরা তার পূজা করছি। কেন কেন পূজা করছি? কারণ তিনি ভগবানকে ভালোবেসেছিলেন। এই একটি কার্যের জন্য আমরা তার পূজা করছি। এটা ছিল ওই রাধা কেন তার নামকরণটা কোথা থেকে হলো সেটা বলবো বলেছিলাম, এটার পিছনে এটাই কারণ। তো রাসলীলার যে ভিডিওগুলো আপনাদের আশা করি মোটামুটি লেগেছে, কারণ এতটা বড় একটা টপিককে অল্প জায়গার মধ্যে বলাটা খুব কঠিন। আর আমার ভিডিওগুলো যেহেতু ওইভাবে এডিটেড হয় না, মানে ম্যাক্সিমাম কেন 99% ভিডিওতে ক্লিপিং তৈরি করে সেটাকে অ্যাড করে ভিডিওটা বানানো হয়, ছোট ছোট ক্লিপিং করা হয় এবং সেটাকে একসাথে নিয়ে একটা গোটা ভিডিওকে বানানো হয়, সেটা 7 মিনিট হোক 8 মিনিট হোক। কিন্তু আমার যে ভিডিওগুলো বানানো হয় সেটা টানা ভিডিও, মানে সেখানে কোনো গ্যাপ থাকে না বা সেটা টানা আমাকে বলতে হয়। তো অনেক সময় দেখা যায় যে একটু কিছু স্লিপ অফ টাং হয়ে যায়, মানে বলতে গিয়ে উচ্চারণের অনেক সময় গোলমাল হয়ে যায়, তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার থাকে না, কারণ সময় থাকে না তো সেটা করার। তো 7-8 মিনিট বা 12 মিনিট 14 মিনিটের যে কটা ভিডিও বানানো হয়েছে এখনো পর্যন্ত পেজে, সেগুলো সব টানা রেকর্ড করা, ওই জন্য ছোটোখাটো জায়গায় স্লিপ অফ টাংও থাকতে পারে। তো ওইটা বলে রাখলাম যাতে করে বুঝতে অসুবিধা না হয়, কারণ আমার সময় থাকে না। হ্যাঁ, আলাদা আলাদা করে ক্লিপিং তৈরি করে সেগুলোকে বিশেষভাবে এডিটিং করে করার সুযোগটা আমার কাছে থাকে না। আপনাদের তো লাস্ট ভিডিওটা অনেক দিন হয়ে গেল আমি আপলোড করেছি, তারপরে আর একদম সময় পাইনি যে করব, তো ওই জন্য সরাসরি লাইভে আসতে হলো। আশা করি এটা পরিষ্কার। আজকে আমি যে বিষয়টা নিয়ে একটা জায়গা খুব সুন্দর দেখে রেখেছি, সেটা হচ্ছে যারা রামকৃষ্ণ মিশনের অনুরাগী, তারা স্বামী শিবানন্দ মহারাজকে সবাই চেনেন, তারক মহারাজ, যাকে মহাপুরুষ মহারাজ বলা হয়। তো তার কিছু কথা আজকে আমরা শুনবো, খুব অসাধারণ কিছু কথা আছে। এটা আমি ইন্টারপ্রিট করে আপনাদের কাছে বলতে পারতাম, কিন্তু তার মুখনিসৃত যে কথাগুলি সেটি খুব খুব সুন্দর, এবং সাধন ভজনে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে এগোনো যেতে পারে, আমাদের অনেক কিছু ডাউটস থাকে, সেগুলো তিনি ওই জায়গাটায় ক্লিয়ার করে দিয়েছেন। তো আজকে ওই জায়গাটা একটু আলোচনা করব। বইটির নাম বলে দিই যেখান থেকে বলছি, বইটির নাম হচ্ছে স্বামী শিবানন্দকে যে রূপ দেখিয়াছি। বইটি খুব সুন্দর এবং এডিটেড বাই স্বামী চেতনানন্দ। তো হ্যাঁ, এটা আমাদের অনেকের প্রশ্ন, এই যে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। এখানে একজন সাধু, মানে যে জায়গাটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কনভারসেশন, মানে একজন ব্রহ্মচারী বা সাধু মহারাজকে প্রশ্ন করছে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে, সেখানে মহারাজ কি উত্তর দিচ্ছেন সেটা দেখাটা খুব দরকার, কারণ উনি সাধারণ কেউ ছিলেন না, খুব উচ্চকোটির মহাপুরুষ ছিলেন। এবং মহাপুরুষ মহারাজ সম্পর্কে বলতে গিয়ে একটি গল্প না বললে হয় না, মানে বলতেই হয় উনি কেমন মহাপুরুষ ছিলেন। আমরা স্বামী রঙ্গনাথানন্দজির কথা, রঙ্গনাথানন্দজি তো, হ্যাঁ, রঙ্গনাথানন্দজির কথা আমরা সবাই শুনেছি।
যিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু দেশে বিদেশের বিভিন্ন জায়গায় তার বক্তৃতা, মানে অনেক দেশে তার বিভিন্ন জায়গায় সেমিনারে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে তার বক্তৃতা তিনি দিয়েছেন, ইনক্লুডিং আমেরিকা। তো তার একটি ছোট্ট গল্প আছে, ওটা অবশ্যই বলবো। স্বামী রঙ্গনাথানন্দজি, তো হ্যাঁ, রঙ্গনাথানন্দজি, স্বামী রঙ্গনাথানন্দজি তখন ব্রহ্মচারী, মানে সবে জয়েন করেছেন। এমনি সাউথের ছিলেন, সাউথ ইন্ডিয়ার সন্ন্যাসী ছিলেন। তখন যখন উনি জয়েন করেছেন, স্বামী শিবানন্দজি তখন সবে সাউথে একটু বেড়াতে গেছেন, দেখতে গেছেন মঠ মিশনের কাজকর্ম কেমন চলছে। রঙ্গনাথানন্দজি তখন ব্রহ্মচারী। এবার চা বানানোর দায়িত্ব পড়েছে মহারাজের ওপর। ছোট্ট বাচ্চা, একটু রোগাসোগা ছিলেন মহারাজ, দায়িত্ব পড়েছে চা বানানোর। মহাপুরুষ মহারাজের জন্য চা বানাতে হবে, তিনি চা বানিয়ে নিয়ে এসেছেন। এবার মহাপুরুষ মহারাজ খেয়ে ভীষণ খুশি হয়ে গেছেন চাটা খেয়ে। খাওয়ার পর বলছেন যে বাহ, চাটা দারুণ বানিয়েছিস তো, বল কি বর চাস বল। সরাসরি মহাপুরুষ মহারাজ সরাসরি রঙ্গনাথানন্দজিকে জিজ্ঞাসা করলেন, কি বর চাস বল। তখন মানে কি চাস বল। তখন রঙ্গনাথানন্দজি সরাসরি বলেছিলেন যে আপনি আমাকে এমন আশীর্বাদ করুন, আমি যেন ঠাকুর মা স্বামীজির কথা চারিদিকে প্রচার করতে পারি, বলতে পারি তার কথা। তখন শিবানন্দজি বলেছিলেন, ঠিক আছে যা, আজ থেকে তোর কণ্ঠে মা সরস্বতীর বাস হবে। এবং তিনি ক্লাস 8 পাস ছিলেন, কিন্তু তার বক্তৃতা যারা শুনেছেন তারা জানেন, মানে এমন কোনো বিষয় ছিল না যে বিষয়টা নিয়ে উনি বলতে পারতেন না। স্বামী রঙ্গনাথানন্দজি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যে এমন কোনো বিষয় ছিল না যে বিষয়টা নিয়ে উনি বলতে পারতেন না, এনি টপিক। কিন্তু তার এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল ক্লাস 8। তো সেই মহাপুরুষ মহারাজের কথা বলবো, যার আশীর্বাদে, যার কৃপায় এই অবস্থা তিনি প্রাপ্ত করেছিলেন। তো মহাপুরুষ মহারাজ মানে শিবানন্দ মহারাজকে একজন জিজ্ঞাসা করছেন, মহারাজ একজনের কতক্ষণ ধ্যান জপ করা দরকার। আমাদের অনেক মিসকনসেপশন আছে ধ্যান জপ নিয়ে। বলছেন যে কতক্ষণ ধ্যান জপ করলে ঠিক ঠিক উপকার হতে পারে, এটা অনেকের প্রশ্ন। মহাপুরুষ মহারাজ কি বলছেন এর উত্তরে, বলছেন সেটা তুমি বুঝবে কতক্ষণ করা উচিত, তোমার জপ ধ্যান কতক্ষণ করা উচিত সেটা তুমি বেশি ভালো করে বুঝবে। কিভাবে বুঝবে না, যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করবে, যতক্ষণ তোমার মন চাইছে। কারণ শ্রীরামকৃষ্ণদেব একটি কথা বলতেন যে তুমি যাই করো, জপ করো, ধ্যান করো, প্রার্থনা করো, বা ভগবানের সামনে যদি বসেও থাকো, এখানে প্রধান যে জিনিসটি কি সেটা হচ্ছে অনুরাগ, মানে কতটা আন্তরিকতা বা অনুরাগের সঙ্গে আমি কাজটি করছি। তো মহাপুরুষ মহারাজও এখানে কিছুটা এরকমই হিন্ট দিয়েছেন, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ করবে ধ্যান জপ। মানে যতক্ষণ তুমি ঈশ্বরের প্রতি টান অনুভব করছো বা জপ করার জন্য অনুরাগ বোধ করছো, ততক্ষণই তোমার কাজে দেবে। যদি ভালোই না লাগে বা ইচ্ছাই করছে না, একদমই ইচ্ছা করছে না, তাহলে ওটার বিশেষ কোনো কাজ হবে না। কারণ অনুরাগ এখানে খুব ইম্পর্ট্যান্ট, একটা ভালো লাগা, ভালোবাসা বা অনুরাগটা খুব দরকার। এরপর বলছেন যখন তোমার ভালো লাগবে না তখন কি করবে, পাঠ করবে। মানে জপ করতে হয়তো ইচ্ছা করছে না, অনেক সময় হয় যারা জপ করেন, যারা একদমই করেন না তাদেরকে আমি বলছি না, ধর্তব্যের মধ্যে আনছি না। যারা জপ করেন তারা জানেন যে কখনো কখনো জপ করতে ইচ্ছা করে না, মনের অবস্থা এমনই হয়ে যায় যে আর ভালো লাগছে না। তখন মহারাজ বলছেন তখন যেন মনটাকে ছেড়ে দিও না, যে ভালো লাগছে না বলে আমি টিভি খুলে বসে পড়লাম, সেটা না। উনি বলছেন যে যখন তোমার মন চাইছে না, ইচ্ছা করছে না, তখন তুমি পাঠ করতে পারো, মানে কোনো পুস্তক, সদ্গ্রন্থ পাঠ করতে পারো। বা এখন বিভিন্ন জায়গায় সাধ্যায় শুরু হয়েছে, বিভিন্ন পাঠচক্রের আয়োজন হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বা রাজ্যের আরও বাইরে বিভিন্ন জায়গায় এইসব এখন নতুন করে চালু হয়েছে পাড়ায় পাড়ায়। সেটা কতটা মানে যাদের আধার রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব ফলপ্রসূ,
বাকিদের ক্ষেত্রে আমি যাচ্ছি না কিরকম কি ব্যাপার হয় না হয়, কিন্তু একটু পাঠ করা বা কোনো সাধ্যায় যাওয়া, নিজেদের মধ্যে একটু ভগবানের কথা বলা, এগুলো খুব কাজ দেয়। নাহলে একেবারে মনটা ছেড়ে দিলে কি হবে, তার যে স্বাভাবিক গতি, মনের যে স্বাভাবিক গতি, সেই দিকটাতেই যেতে ইচ্ছা করবে। আর কারণ ধ্যান বা জপ সেগুলো হচ্ছে মনের বিপরীতমুখী একটা ব্যাপার, ওতে স্বাভাবিক ভালো লাগা মানুষের থাকে না। মানে দেখবেন যে আপনি যখনই জপ করতে বসবেন, খুব যদি আধার ভালো থাকে, খুব যদি ভগবানের ভালোবাসা থাকে, ভালো লাগবে। কিন্তু এটা ঠিক পড়াশোনা করানোর মতন, মানে বাচ্চাদের ধরুন খেলছে চারিদিকে, তো যতক্ষণ খেলছে ততক্ষণ বাচ্চাটার বেশ ভালো লাগছে, কারণ নাচন কোদন হচ্ছে। কারণ এটার মেইন কারণটা কি জানেন তো, ধরুন আমাদের যে ইন্দ্রিয়গুলো থাকে, সেটা একটা স্বাভাবিক বহির্মুখী একটা টেন্ডেন্সি থাকে, যে ইন্দ্রিয়টা তার বিষয়ের দিকে অ্যাটাচ হবে। চোখটা যেমন, চোখ খুললাম, সাথে সাথে তার নির্দিষ্ট যে বিষয়, মানে তার যে ভালো লাগার বিষয়, সেইটাতে সে অ্যাটাচ হবে। সবার ক্ষেত্রে তাই। তো ওই বাচ্চাটা যে, ওর ক্ষেত্রেও তাই। তো ওর যে যে জিনিসগুলো ভালো লাগে, ওর স্বাভাবিকভাবে ওটাতে ভালো লাগা হবে। এবার যখন আপনি বলবেন চ পড়বি চ, আপনা হতেই মন বিদ্রোহ করে উঠবে, ভালো লাগবে না। এবং এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই বলবো, যেহেতু প্রসঙ্গটা এসছে, সেটা হচ্ছে আমি অনেক জায়গায় দেখি, এই স্বাভাবিক প্রবৃত্তির দিক থেকে বলছি, অনেক বাবা মাকে দেখেছি ছেলে মেয়ে কার্টুন দেখে, ভেরি ব্যাড। এবার মানে হয়তো বাচ্চা খেতে চাইছে না, তাকে একটু কার্টুন দেখিয়ে একটু হয়তো মুখে ঢুকে কিছু গুঁজে দিচ্ছে, কিন্তু এটার যেটা কুপ্রভাব সেটা হচ্ছে, বাচ্চার ব্রেন যত বেশি সহজ জিনিসে অ্যাটাচড হচ্ছে না, মানে কার্টুন হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য আমার ব্রেনকে খাটাতে হয় না, ব্রেনটার মানে খুব ন্যাচারাল অ্যামিউজমেন্টের একটা ব্যাপার, খুব সহজ আনন্দের একটা জায়গা বাচ্চাদের কাছে কার্টুনটা। তো ওই কার্টুনটা সে দেখছে মানে হচ্ছে তার এই যে ব্রেনটা, এটা খুব সহজ একটা কিছুতে, খুব সহজ একটা জিনিস থেকে অ্যামিউজমেন্ট পাচ্ছে। খুব মানে তাকে কিন্তু মাথা খাটাতে হচ্ছে না, সে শুধু চোখটা কাজ করছে তার, আর কানটা কাজ করছে, ঠিক আছে, ওটা দিয়ে কনসেন্ট্রেশন কাজ করছে। এইটার যে প্রোডাক্টিভিটি ক্ষমতা, সেটা কিন্তু তখন জিরো। তো বাচ্চারা ওই জিনিসটায় যত বেশি আনন্দ পাবে, ওখান থেকে যত অ্যামিউজমেন্ট পেতে থাকবে, তার এখানকার প্রোডাক্টিভিটি কিন্তু তত জিরো হচ্ছে। মানে ডে বাই ডে যত এটা বৃদ্ধি পাবে, তার ব্রেনটা কিন্তু তত ডাল হতে থাকবে। ডাল ডাল মানে কি বলবো, ভোঁতা। মানে কোনো রকমের প্রোডাক্টিভ কোনো কাজ, কোনো ক্রিয়েটিভিটির কাজ করতে বলা হলে তখন কিন্তু ব্রেন রিঅ্যাক্ট করবে, মানে রিজেক্ট করে দেবে জিনিসটাকে, আর ভালো লাগবে না। তো এই সমস্ত যে অভ্যাসগুলো আমরা বুঝতে পারি না, বাচ্চাদের ক্ষেত্রে এগুলো অভ্যাস হয়ে যায়, এগুলো খুব একটা ভালো জিনিস না। এবং পরবর্তীকালে দেখা যাবে যে ক্রিয়েটিভ, মানে দেখুন জীবনে কিছু একটা আমাদের কিছু অ্যাচিভ করতে গেলে শুধু ইতিহাস ভূগোল আর অঙ্ক স্যার শিখিয়ে দিল, সেটা করে করে ফেললাম, 90% মার্কস এসে গেল, দ্যাট ইজ নট লাইফ। জীবনে এগোনোর জন্য ক্রিয়েটিভিটি থাকাটা খুব দরকার, একটা প্রোডাক্টিভিটি, একটা ক্রিয়েটিভিটি, মানে হয়তো ধরুন যেটা দেখছি সেটার বাইরে দেখতে পারা, একটা ক্রিয়েটিভিটি, একটা নিউ শেপ দেবার মতন যদি আমার এখানটা না কাজ করে, তাহলে দেখা যাবে আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে গিয়েও চাকরিটা কন্টিনিউ করতে পারবো না, ধাক্কা খাবো। তো এই মস্তিষ্কটা যার আছে, খুব অল্প মার্কস, 50% 60% মার্কস নিয়ে গিয়েও দেখা যাবে জীবনে শাইন করে গেছে, ঠিক আছে। তাই একটু ব্রেনের মেকানিজমটা ঠিক থাকা দরকার। আমরা ভোঁতা করে ফেলি ওটাকে খুব, মানে আমি দেখেছি অনেক বাচ্চাকে যে খেতে চাইছে না, একটা মোবাইল ধরিয়ে দিল হয়তো, সে নিজেই এখন তো মানে সব দেখে গেছি, সব সোয়াইপ করছে, শিখছে, অনেক কিছু শিখে গেছে বাচ্চারা, কিন্তু দ্যাট ইজ নট গুড। ব্রেনের প্রোডাক্টিভিটি বা ক্রিয়েটিভিটিও তো নষ্ট হয়ে যায় বেশি দিন। এবং তখনই দেখবেন যে একটু ডিপ এডুকেশনের দিকে যাচ্ছে, তার ব্রেনটা এমনভাবে তৈরি হয়ে গেছে যে সে রিজেক্ট করে দিচ্ছে জিনিসটাকে, ভাল লাগছে না, দূর ওটা ভাল লাগে, এই যে ভাল লাগছে না, এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, কারণ হচ্ছে তার এখানের যে সিস্টেম সেটা ওটাকে রিজেক্ট করছে। সে তো রিজেক্ট করছে না, করছে এইখান থেকে রিজেক্ট, তার এইখান থেকে রিজেক্ট করছে যে নো, ছেড়ে দাও এটাকে। কিন্তু
তার বলছে, তার হাত পাগুলো না, মুখ দিয়ে বলছে আমার ভালো লাগছে না, আমি এটা পারছি না। তার মানেটা কি? পারছি না কেন পারছি না? কারণ আমার এখান থেকে রিজেক্ট করে দিয়েছে যে এটা হবে না, সিস্টেমে নিচ্ছে না, এটা বাদ দাও। এবার প্রেশারাইজ করতে গেলে তখন সমস্যা বিভিন্ন রকমের। তাই আগে থেকে একটু বাবা মাদের সচেতন হওয়াটা দরকার। তো যে প্রসঙ্গে গেছিলাম, আবার সেই জায়গাটায় ফিরে আসি, যে আমার জব করতে ভালো লাগছে না মানে আমাকে অন্য কোনো জায়গায় বা একটা থার্ড কোনো বিষয়ে গিয়ে মনটাকে রিল্যাক্সেশন, আমাদের তো মন রিল্যাক্সেশন চাই, খুব একটু রিল্যাক্সড হতে চায়। তো সেই রিল্যাক্সেশনের জন্য যেন এমন কোনো বিষয়ে না ইনভলভ হয়ে যায় যেটা এটার একদম বিপরীত। মানে জব করতে ইচ্ছা করছে না বলে আমি নিশ্চয়ই সিরিয়াল দেখব না, কারণ সিরিয়ালের বিষয়বস্তু আর জবের বিষয়বস্তু দুটো সম্পূর্ণ আলাদা। তো সেখানে যদি আমি মনটাকে দিয়ে ফেলি তাহলে আমার জবটা করতে কোনোদিনই ভালো লাগবে না। ঠিক আছে, এখানে কিন্তু শিবানন্দজি এই ব্যাপারটাকে পরিষ্কার করে দিয়েছেন যে তোমার ভালো লাগছে না মানে তুমি একটু পাঠ করবে, যদি টিভি দেখো তাহলে কোনো সদ্গ্রন্থ বিষয়ক কিছু কথা বা কোনো হয়তো প্রবচন হচ্ছে, কোনো সাধু বলছেন তো ভগবানেরই কথা বলছেন, কি এখন তো বিভিন্ন জায়গায় সব আমাদের সোশ্যাল মিডিয়াতে এইসব চলে, কেউ না কেউ কিছু না কিছু বলছেন সব জায়গাতেই, সেটা একটু দেখলাম, একটু শুনলাম, দেখি কি বলছে। কিন্তু খুব বেশি বিপরীতমুখী কোনো টপিকে চলে গেলে সমস্যা হয়ে যায়, তখন আর রিদম ফিরে পাওয়া যায় না। ঠিক আছে, এখানে আরেকটা খুব সুন্দর প্রশ্ন, সাধন ভজন জগতের একটা অসাধারণ জিনিস এখানে তিনি যে একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, খুব সুন্দর। প্রশ্নটা হচ্ছে এই, একজন ব্রহ্মচারী প্রশ্ন করেছেন মহারাজকে, কারণ এই সমস্ত যারা মহাপুরুষ ছিলেন তাদেরকে কাছে পেয়ে ব্রহ্মচারীরা তাদের মনের মধ্যে যা সব প্রশ্ন ছিল সেই সমস্ত উত্তরগুলো তারা আগে জেনে নিতেন, কারণ কে বলবে সাধন ভজনের এই যে গুরু রহস্য, এগুলোর উত্তর কে দেবে? সবাই তো পারবে না দিতে। তো এনার থেকে জিজ্ঞাসা করছেন একজন ব্রহ্মচারী, বলছেন মহারাজ দর্শন আদি যদি না হয় তাহলে এগিয়ে যাচ্ছি বুঝবো কি করে? খুব লফটি কোয়েশ্চেন করেছেন ব্রহ্মচারী। এই হচ্ছে একজন ব্রহ্মচারীর প্রশ্ন, যে সাধন ভজন জগতে এগিয়ে চলেছে। তার প্রশ্নটা দেখুন, তার প্রশ্নের জায়গাটা কিরকম। বলছেন যে মহারাজ দর্শন আদি, ধরুন অনেকের ধারণা হয় কি আমি একটু দর্শন করব, অনেকের অনেক ধরনের একটা মানে কি বলবো ধারণা রয়েছে যে আমি বোধহয় ওই দেবী মূর্তিটাকে দেখে ফেললাম, বা যারা ঠাকুরের অনুরাগী, শ্রীরামকৃষ্ণদেবের অনুরাগী বা মায়ের অনুরাগী, তিনি আমাকে এসে একবার দেখা দিয়ে দেবেন, তাহলেই বোধহয় আমার জীবনের সব দুঃখ চলে যাবে। অনেকের ধারণা রয়েছে এটা। তো এখানে দেখুন মহারাজকে প্রশ্ন করেছেন, দর্শন যদি না হয় কারোর, তাহলে এগিয়ে যাচ্ছি বুঝবো কি করে? কারোর হয়তো হয়ই না দর্শন, তো সে কি এগিয়ে যাচ্ছে না? এরকম একটা প্রশ্ন। মহারাজ বলছেন দর্শন কি যাত্রার হয়? সরাসরি উত্তর দিয়েছেন যে দর্শন কি যাত্রার হয়। দর্শন নিয়ে কিন্তু খুব একটু মানে এটা কমপ্লিকেটেড একটা ব্যাপার, দর্শন জিনিসটা কেমন সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। এই ভগবত দর্শনটা কেমন জিনিস, বা এর স্থায়িত্ব কতটুকুন, এর ভ্যালু কি, এর অরিজিনাল ভ্যালুটা কি আমাদের জীবনে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আগে এটা দেখা যাক। বলছেন দর্শন কি যাত্রার হয়? অনেক ক্ষেত্রেই ওটা হ্যালুসিনেশনে দাঁড়ায়। তখন মহারাজ আজকে মানে মহারাজের শরীর গেছে, শিবানন্দ মহারাজের শরীর গেছে ওই মানে 1934 বা 32 এরকম রাউন্ডে, 37 এরকম, আমি এক্স্যাক্টলি সালটা বলতে পারবো না, কিন্তু ওই মানে 1930-এর ওই 30 থেকে 40-এর মধ্যে কোন একটা বছরে ওনার শরীর গেছে। তো তখন উনি বলছেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা হ্যালুসিনেশন হয়ে দাঁড়ায়, মানে আমরা অনেক ক্ষেত্রে হ্যালুসিনেশন হচ্ছে ওটাকে ভাবি দর্শন হচ্ছে। মহারাজ বলছেন যে সকলের মেধা ব্রেনও সমান নয়, সকলের মেধা ব্রেন সমান নয়। তারই দর্শন ঠিক বলে বুঝবো যার ব্যবহারিক জীবনে সাত্ত্বিক ভাব এসেছে। দেখুন এখানেতে কি সাধন জগতের একটা বিরাট রহস্য এখানেতে শিবানন্দ মহারাজ খুলে দিয়েছেন। কি দেখবেন অনেকেই আমাদের আছে বলেন আমার অমুক দর্শন হয়েছে, অনেকে ভুল বোঝায় মানুষকে
যে এই তো আমার চোখের সামনে এরকম দর্শন হয়েছে। এবং আমাদের সাধারণ মানুষের ধারণা হচ্ছে এই ধরনের অলৌকিক দর্শন যে করেছে সে বোধহয় বিরাট তপস্বী। সে আদৌ দর্শনটা করেছে কিনা সেটা তো আর থার্ড পার্সনটা দেখেনি যে দর্শনটা তার আদৌ হয়েছে, এবং যতটুকু হয়েছে সেটার ভ্যালিডিফিকেশন কতটা বা তার মধ্যে সত্যতা কতটা রয়েছে। তো বিশেষ করে গ্রামে গঞ্জে এগুলো দেখা যায় যে খুব তার মান্যতা হয়ে যায়। যেই বলেন যে আমি এরকম গোপালকে দেখেছি, ওই আমার ঘরেতে এসেছিল, বা অমুক জায়গায় আমি দেখেছি নদীর পাড়ে নাচছিল, তো এরকম বলতে 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 দেখা যায় মানুষ ভাবতে শুরু করে যে এই ব্যক্তি বোধহয় সত্যি ওটা দেখেছে। এখানে শিবানন্দ মহারাজ ওই যে সিক্রেটটা, একটা স্পিরিচুয়াল সিক্রেটকে আনফোল্ড করে দিয়েছেন। বলছেন যে তারই দর্শন ঠিক বলে বুঝবো, ঠিক ঠিক দর্শন তারই হয়েছে যার ব্যবহারিক জীবনে সাত্ত্বিক ভাব এসেছে, সত্য গুণের প্রকাশ হয়েছে যার। পুরোটা পড়িনি, তারপর এটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? তারপরে বলছেন তার চরিত্রে কোনো গলদ দেখব না, নম্র। কি কি বলছেন এবার? সাত্ত্বিক মানুষের যে গুণগুলো রয়েছে সেগুলো এখানে বলছেন। নম্র, বিনয়ী, সত্যবাদী, জিতেন্দ্রিয়, যার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ এসেছে, জিতেন্দ্রিয়, চরিত্রবান যদি তিনি হন তবে তার দর্শনাদি ঠিক বলা যেতে পারে, নইলে কতজনে মাথার খেয়ালে কত কি দেখে, ওগুলো তো আর দর্শন নয়, ওগুলো হ্যালুসিনেশন। তার মানেটা হচ্ছে যে ব্যক্তিটির দর্শন হয়েছে তার ব্যক্তিগত জীবনে যদি সাত্ত্বিক ভাব না থাকে, যেগুলো এখানে বলা হয়েছে, নম্র, তার ব্যবহার অত্যন্ত নম্র হবে, তার মধ্যে কিন্তু উগ্রতা থাকবে না। এটা একটা অন্যতম লক্ষণ যেটা শিবানন্দ মহারাজ বলছেন, যে তার মধ্যে কিন্তু উগ্রতা থাকবে না। যে সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে তার মধ্যে উগ্রতা থাকে না। বিনয়ী, তার মধ্যে বিনয় থাকবে। সত্যবাদী, সত্য কথা বলবে। জিতেন্দ্রিয়, এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া, জিতেন্দ্রিয়, যার নিজের ইন্দ্রিয়ের উপরেতে সংযম রয়েছে। আর চরিত্রবান, যার স্বভাব চরিত্র ঠিকঠাক। এইগুলো যার মধ্যে রয়েছে বা যার মধ্যে বেশি বেশি দেখা যায়, সে যদি কোনো কিছু দর্শন করে তার দর্শনটা ঠিক দর্শন। কিন্তু এমন কোনো ব্যক্তি ধরুন কিছু দেখলেন যার নিজের ব্যক্তিগত জীবনে সংযম নাই, নিজের ইন্দ্রিয়ের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, যে সত্যবাদী নয়, তার দর্শন কিন্তু সবটা ফেক। ওটাকে হ্যালুসিনেশন বলা হয়। ওই জন্য এখানে মহারাজ বলছেন যে মাথার খেয়ালে কতজন কত কি দেখে। তো একটা এই প্রসঙ্গে একটা মজার কথা মনে পড়ছে। আমি মহারাজটার নামটা মনে পড়ছি না, সম্ভবত ভূতেশানন্দজি বা অন্য কেউ হতে পারে না, একজন, মানে কুলকুণ্ডলিনী নিয়ে আমাদের খুব কনফিউশন, মানে খুব একটা বিরাট কিছু কুণ্ডলিনী জেগেছে, সব থাকে না, শুনে শুনে সব আমাদের ঠাকুরের কথায় রয়েছে কথামৃততে, শুনতে শুনতে মানে আমাদের একটা ধারণা থাকে যে কুলকুণ্ডলিনী জেগে গেল। আর ধারণা তো কিছুই নেই যে কুলকুণ্ডলিনী জিনিসটা কি, সেটা জায়গাটা কেমন জিনিস, কিভাবে জাগে, জাগলে কেমন হয়, কিছুই জানা নেই, কিন্তু শুধু শোনা আছে। এবার একজন ভদ্রলোকের কি হয়েছে, একটুখানি একটা শিরশির করে উঠছে গা, ঠিক আছে? ঠাকুর বলতেন আমার গা শিরশির করে উঠেছে, তার কিছু একটা হয়েছে এবার, এবং ভেতরেতে মানে বুকের কাছটা একটু ধড়ফড় মতন করছে। সেই ভদ্রলোক ওই মহারাজকে বলছেন, মহারাজ আমার এমন বোধ হচ্ছে যে আমার বুকের মধ্যে এমন বোধ হচ্ছে যে নিশ্চয়ই আমার কুলকুণ্ডলিনী জেগেছে, বুঝেছেন? একজন মহারাজকে বলছেন। তখন ওই মহারাজ বলছেন কুলকুণ্ডলিনী নয়, আপনার হার্টটা চেক করুন, হার্টে রোগ হয়েছে। তো এইরকম আর কি, যে আমাদের অনেক সময় অনেক কিছু আমরা দেখি যেগুলোর ভ্যালিডিফিকেশন বেশি থাকে না। কারটা ভ্যালিড না, যে নিজের জীবনে সেই সত্যকে আচরণ করতে পেরেছে। না হলে বলার জন্য বলার মানুষের অভাব নেই আমাদের জগতে, প্রত্যেকে দেখবেন বক্তা, কিন্তু যতটা আমরা বলি ততটা আমরা জীবনে আচরণ করতে পারি না। তো যে জীবনে আচরণ করতে পেরেছে তার দর্শনটাই ঠিক ঠিক সত্য। আশা করি এটা পরিষ্কার হয়েছে।
যেখানে সেখানে যাত্রার দর্শনে বিশ্বাস করে লাভ নেই, ম্যাক্সিমামটাই ফেক থাকে, ম্যাক্সিমাম হ্যালুসিনেশন থাকে। আর যে ব্যক্তির ত্যাগ বৈরাগ্য জীবনে নাই, সেই ব্যক্তির দর্শন অনেকটাই ফেক হয়ে যায়। কারণ সাধন ভজন প্রকৃত না করলে তো এইসব দর্শন হুস হুস করে দর্শন হয়ে যাবে, এটা তো হয় না। হ্যাঁ, কোনো কালে স্বপ্নে হয়তো দেখলাম, কিন্তু যদি আধার ঠিক না থাকে, সেখানে যদি সংযমের অভ্যাস না থাকে, ইন্দ্রিয়ের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, ম্যাক্সিমাম কিন্তু হ্যালুসিনেশন। আমি অনেককে দেখেছি এটা বলতে যে আমার এরকম দর্শন হয়েছে, আমি সামনে দেখেছি, এগুলো সব হ্যালুসিনেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, এটাতে দর্শন বলে না। কারণ দেখা যাবে তার নিজের ব্যক্তিগত জীবনে হয়তো অত্যন্ত অসংযমী, মানে কোনো দিক থেকে মেলে না কোনো কিছু, অথচ ভাবছেন যে আমার দর্শন হয়েছে। এই দর্শনের কোনো মূল্য নেই। অনেক খুব ভালো লাগে আপনার কথা, ধন্যবাদ। তারপর এক জায়গায় মহাপুরুষ মহারাজ আবার বলছেন, একটু দেখে নি এটা, হ্যাঁ, একজন সাধু আবার প্রশ্ন করেছেন মহারাজকে, বলছেন যে মহারাজ, আমাদের জীবনে এমন কতকগুলি মাইলস্টোন চাই যেটা দেখে বুঝতে পারবো যে ঠিকঠাক এগিয়ে চলেছি বা সাধন পথে অগ্রসর হচ্ছি। এটা কিন্তু অনেকের প্রশ্ন যে আমি যে সাধন ভজন করে এগিয়ে যাচ্ছি ওটা বুঝবো কেমন করে। তখন মহাপুরুষজি বলছেন, মানে সেই সাধুকে বলছেন, সন্ন্যাসীকে বলছেন যে তোমরা যে ঘর সংসার ছেড়ে সাধুর জীবনযাপন করছো, এই জীবনে তার স্বাদ না পেলে কি এতদিন থাকতে পারতে? অনেকে ব্রহ্মচারীরা আশ্রম জয়েন করেন এবং হয়তো দেখা যায় 5 বছর কেটে গেছে, 6 বছর কেটে গেছে, তেমন হয়তো দর্শনও হচ্ছে না বা কিছুই বুঝতে পারছি না, এর মনের মধ্যে একটা ডাউট কাজ করে। বা দেখা যায় 10-15 বছর কেটে গেছে আশ্রমে থাকতে থাকতে, যেমন ছিলাম তেমনি আছি। স্বামীজিকে এরকম একজন প্রশ্ন করেছিলেন, একজন ব্রহ্মচারী স্বামীজিকে বলছেন যে স্বামীজি, এই তো এলাম, কি হলো? এই তো এসে খালি খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কিছুই তো কাজ হলো না। স্বামীজি তখন বলেছিলেন, বলিস কি রে, একবার বাড়িতে গিয়ে ঘুরে আয়, মানে একবার বাড়ি থেকে ফিরে আয়, তারপর বুঝতে পারবি কি পেয়েছিস বা তোর উন্নতি হয়েছে কিনা। তার মানে হচ্ছে যে যে যত বেশি সাধন ভজন করবে, যত বেশি বেশি ভগবানের দিকে এগোবে, তার এই যে সাংসারিক যে কপটতা, যে জটিলতা, ওটা অত বেশি অসহ্য বোধ হবে। কারণ ম্যাক্সিমাম হয় কি, মানে লেনদেনের সম্পর্ক থাকে, তো দেনা পাওনার সম্পর্ক থাকে, কত দিলাম আর কত পেলাম, এইগুলো তার খুব অসহ্য, ভেতর থেকে অসহ্য বোধ হবে, পারবে না ওগুলো। মানে কি বলবো, মানে তার মনে হবে যে আমাকে যদি মেরেও ফেলে কেউ, ওটা বরঞ্চ ভালো, কিন্তু আমি আর ওই 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 জায়গাটায় আমি আর যেতে পারবো না, এইরূপ বোধ হওয়া শুরু হয়। তো ওটাই মহারাজ বলছেন, মানে স্বামীজি বলেছিলেন সেই ব্রহ্মচারীকে যে তুই যে বলছিস তোর কোনো উন্নতি হয়নি, তুই এক কাজ কর, গিয়ে বাড়িতে যা, বাড়িতে গিয়ে কদিন থেকে দেখ থাকতে পারিস কি না, তারপর যদি না এখানে পালিয়ে আসিস তবে বুঝবো যে হ্যাঁ তুই কিছুই করিসনি। 2 দিন থাক, দেখবি এমনি পালিয়ে আসবি বাড়ি থেকে, ভালো লাগবে না। তো এখানেও উনি সেটাই বলছেন যে ঘর সংসার ছেড়ে সাধু জীবনযাপন করার জন্য তোমরা যে এত বছর এখানে আছো, তো এতদিন কি থাকতে পারতে যদি কিছুই না হতো? এখানে উনি সেম জিনিস বলছেন যদি ভালো না লাগে সংসারে ফিরে যাও না। মহাপুরুষ মহারাজ বলছেন ঠিক আছে, আশ্রমে এসছো, তা কিছুই যখন হলো না, ভালো লাগছে না নিশ্চয়ই, তাহলে বাড়ি ফিরে যাও। তা যদি যেতে ইচ্ছা না হয় তবে বুঝবে যে সন্ন্যাস জীবনেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছ। মানে একটা কি ব্যাপার কি বলুন তো, ধরুন যত পূর্ব দিকে যাওয়া হয়, আমরা যত পূর্ব দিকে এগোবো তত পশ্চিম দিকটা আমাদের পিছন দিকে পড়ে যাবে। যত পূর্ব দিকে এগোতে থাকবো এগোতে থাকবো এগোতে থাকবো, পশ্চিম দিকটা তত পিছনে পড়বে। তো ভগবান আর এই সংসার, এই দুটো হচ্ছে বিপরীতমুখী জিনিস। ঠিক আছে, অনেকে বলেন সংসারের থেকে কি ভগবানকে ডাকা যায় না, মানে দুটো অপোজিট জিনিসকে আমি একসাথে নিয়ে থাকবো, এইরকম একটা ব্যাপার। এবং ধরুন সংসারে কি হয়, যত মেম্বাররা যত কোঅপারেটিভ হবে তত সমস্যা কম থাকে,
যে সমস্ত সংসারে ধরুন মেম্বাররা একটু কোঅপারেটিভ, যিনি আমার সাথে রয়েছেন, যারা রয়েছেন তারা যত কোঅপারেটিভ, ব্যাপারটা বুঝবে তত সুবিধা, আর যত বেশি বুঝবে না তত বেশি সমস্যা, খুব মুশকিল হয়ে যায় তখন। একজন আমাদেরই পেজের একটা বাচ্চা, বাচ্চা মানে হচ্ছে একটু মানে একটা মেয়ে, সে আমাকে জানিয়েছে যে মাতাজি আমি একটু ভগবানের চিন্তা করি, বা একটু তার আশ্রমে আমার যিনি, যার থেকে আমি দীক্ষিত, যার নাম করি, তার আশ্রমে যাওয়ার যখন চেষ্টা করি আমাকে বাড়ি থেকে বাধা দেয়া হয়, আমি যেতে পারি না। মানে ভেবে দেখুন মানে কিরকম ভগবানের চিন্তা করবে, মানে জগতের সব থেকে পবিত্রতম তত্ত্ব যেটা, যার থেকে ভালো পবিত্র সুন্দর সত্য আর কিছু নেই, তার দিকে এগিয়ে গেলেও মানুষ বাধা দেয়। ভাবা যায় এটা? তো সে বেচারি মানে খুব দুঃখিত হয়ে আমাকে মেসেজ করেছে যে আমি যেতে পারি না, আমার খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। এখানেও শিবানন্দ মহারাজ সেটাই বলছেন যে তা যদি যেতে ইচ্ছা না হয় তবে বুঝবে যে তুমি সন্ন্যাস জীবনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছ, ধীরে ধীরে আরো বেশি ভগবানের দিকে অগ্রসর হচ্ছ। উপলব্ধি কি সকলেরই সমান হয়? যারা একসাথে সাধন ভজন করছেন, একটা একটা মানে ক্লাসের ভিতরে দেখা যাবে 70টা স্টুডেন্ট রয়েছে, টিচার পড়িয়ে চলে গেলেন, এক একজন স্টুডেন্ট এক এক রকম ভাবে নিতে পেরেছেন সেই ব্যাপারটাকে। টিচার তো একটাই, তিনি বুঝিয়ে চলে গেছেন, কিন্তু যারা ছাত্র রয়েছে তারা এক একজন তাদের নিজস্ব মেধা অনুযায়ী সেই বোঝানোটাকে নিজের নিজের মতন করে ইনটেক করেছে। ঠিক তেমনি উনি বলছেন যে উপলব্ধি কি সকলের সমান হয়? এক একজনের এক এক রকম হয়। এইবারে বলছেন তবে, তবে বলে একটি কথা আছে, ত্যাগ, বৈরাগ্য, শ্রদ্ধা, ভক্তি ও চরিত্র বল যত বাড়বে ততই বুঝবে যে ঠিক ঠিক সাধন পথে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে? ত্যাগ বাড়বে, সাধন পথে এগিয়ে যাওয়ার একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে ত্যাগ। ঠিক আছে? ত্যাগ মানে এই না যে আমি খাবো না, আমি ঘুমাবো না, আমি কোথাও যাব না, আমি মানে ঠিকঠাকভাবে বাঁচবো না, এরকমটা নয়। মানে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে মনে ত্যাগ। তো মানে আমার মনের মধ্যে কামনা বাসনার যে ঝড়টা ওঠে, এইটা হলে একটু ভালো হয়, ওইটা হলে একটু ভালো হয়, ওই জিনিসটা বেশ হলো না বলে দুঃখ হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু তার কমতে শুরু করে। এগুলো নিয়ে খুব বেশি তার মনের মধ্যে উচ্চারণ বা এক যাকে বলা হয় মানে ভেতরে ভেতরে আগুন জ্বলতে থাকা, এরকম ব্যাপার থাকে না। ত্যাগ, বৈরাগ্য, শ্রদ্ধা, ভক্তি, চরিত্র বল যত বাড়বে ততই বুঝবে যে ঠিক ঠিক সাধন পথে এগিয়ে যাচ্ছ। তো বোঝা গেল যারা সাধন ভজন করতে চাইছেন, যারা করছেন না আমি তাদের উদ্দেশ্যে কিছু বলছি না, যারা করতে চাইছেন বা করবেন, করতে ইচ্ছুক, তারা এইভাবে ব্যাপারটা বুঝতে পারবেন, নিজে নিজেই বুঝতে পারবেন। একটু বই পড়বেন, দেখবেন, তাহলে অনেকটা বোঝা যাবে। বইটি খুব সুন্দর, আমি আগের বছর এনেছিলাম। দু একটা প্রশ্ন দেখব, হয়ে এসছে। আমি একটু বাইরে বেরিয়েছিলাম এবং আমি ঠিক বাড়ি ফিরেছি, মানে এখানে ফিরেছি হচ্ছে জাস্ট লাইভটা শুরু হওয়ার 10 মিনিট আগে। আমি তাড়াহুড়ো করছি যে 9টা বেজে গেলে খুব মানে একটা বাজে ব্যাপার হয়ে যাবে যে আমি 9টার সময় টাইম দিয়েছি অথচ লাইভটা শুরু করতে পারিনি। তো অনেক কাজ ফেলে রেখে আমাকে শেষমেশ চলে আসতে হলো, কোনো রকম করে জাস্ট আমি শুরু করেছি। ধন্যবাদ। কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। একজন ভদ্র মহিলা প্রশ্ন করেছেন, আমার এটা কোথায় গেল, যা প্রশ্ন করেছেন যে মাতাজি এই যে আমাদের বাড়িতে যে সন্তানরা রয়েছেন তাদেরকে কিভাবে আমরা ভগবতমুখী করতে পারি সেই ব্যাপারটা নিয়ে আপনি একটু বলবেন। কিন্তু দেখুন, এইটা নিয়ে আমাদের একটা ভিডিও বানানো আছে, ভগবতমুখী কিভাবে করবেন ওটা নিয়ে বলা নেই, কিন্তু ওতে এটা বলা আছে যে যদি আপনি আপনার সন্তানকে চান যে সে ভগবতমুখী হোক, সব থেকে প্রথমে আমাকে ভগবতমুখী হতে হবে, মানে সেই মাকে বা পিতাকে একসাথে ভগবতমুখী হওয়াটা খুব দরকার।
যদি চান কেউ যে আমার সন্তান ভগবতমুখী হোক, অ্যাটলিস্ট আবার যদি সেই চাহিদাটাও যদি না থাকে, অ্যাটলিস্ট এটা তো সব বাবা মারই থাকে যে একটু ভালো হোক, একটু ভদ্র হোক। স্বামীজি বলতেন, দেখ সবাই সন্ন্যাসী হতে পারবে না, সবার পক্ষে সন্ন্যাসী হওয়াটা সম্ভব নয়, কিন্তু ভদ্র তো হতে পারে। আমাদের এখন সমাজ ব্যবস্থাটা এমন ভদ্র, একটা ভদ্র মানে মানুষকে পাওয়া খুব কঠিন, যা হওয়ার হয়ে গেছে। মানে একটা জেনারেশন পার করে সামনের যে জেনারেশনটা আসছে, সেখানে ভদ্রতা সম্পন্ন মানুষকে পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, হয়তো পাওয়াই যাবে না। তো এই প্রসঙ্গে বলবো যে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা, এবং খুব বেশি না একে অপরকে মানে বিদ্রূপ করাটা খুব বাজে একটা ব্যাপার। আমি দেখেছি এটা খুব, যে বাবা মায়েরা একে অপরের সঙ্গে যখন ঝগড়া করে, সন্তানের সঙ্গে সামনেই ঝগড়াটা করে, এবং এ ওকে একটা কুকথা বলছে, ও ওকে একটা কুকথা বলছে, এটা কিন্তু সন্তানের ওপর খুব খুব বাজে একটা প্রভাব পড়ে। এটা তার সাইকোলজিকে খুব 12টা বাজিয়ে দেয়। এবং আগে যে প্রসঙ্গটা নিয়ে বললাম, খুব চিপ জিনিসে বাচ্চাকে অ্যাট্রাক্টেড করাবেন না। আপনি তাকে খাওয়াতে পারছেন না বলে তাকে একটা মানে একটা খুব চিপ, মানে মানুষের স্বভাব কি, খুব চিপ জিনিসে অ্যাট্রাকশন। আপনি সারা জগৎটার দিকে তাকিয়ে দেখুন যে ঠাকুরের একবার ভারী দুঃখ হয়েছে, এই প্রসঙ্গে বলি, ঠাকুরের একবার খুব দুঃখ হয়েছে। দুঃখ মানে হচ্ছে কি একটু মজার ছলে দুঃখ। ঠাকুর বলছেন, দেখ এই শিবনাথ শাস্ত্রী বলে তখনকার দিনে একজন খুব বড় বক্তা ছিলেন, তো তার কাছে সবাই যেত। ঠাকুরের কাছে কেউ আসছে না দেখে ঠাকুরের মনে ভারী দুঃখ হয়েছে যে দেখ ওই শিবনাথের ওখানে সবাই যায়, এখানে কেউ আসে না। তখন মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা, হীরের দোকানে কি সবাই যায়? সবাই আলু বেগুন পটল কিনতেই যায়। ঠিক তেমনি দেখবেন, খুব যেটার জন্য আমার মাথাটাকে অনেক খাটাতে হবে, বা আমাকে অনেক ট্যাক্সেশন দিতে হবে, ব্রেনের ট্যাক্সেশন দিতে হবে, ইন্টেলিজেন্স দরকার পড়ছে, সেই জায়গায় কিন্তু মানুষের অ্যাটাচমেন্ট খুব কম, অ্যাট্রাকশন হয় না। কারণ ওইটুকু অ্যাট্রাকশন হওয়ার জন্য সবার মাথাটা তৈরি নয়। ঠিক আছে, আপনি এখন আমাদের লাইভে রয়েছে 293 জন, তো এই যে 293 জন বা 300 জন যারা লাইভটা দেখছেন, তারা এই সময়টা মানে এই যে 1 ঘন্টা বলুন হতে চলেছে, সেই সময়টা তারা তাদের এই সময় কিন্তু তারা, আপনারা সবার কথা বলছি, আপনারা একটা কোনো খুব চিপ জিনিস দেখতে পারতেন, কোথাও গান হচ্ছে, কোথাও নাচ হচ্ছে, অনেক কিছু, কোথাও খাবার বানাচ্ছে বা অন্য কিছু নাচা কোদা যেগুলো আমরা দেখতে পারতেন, কিন্তু ওইটা না দেখে এই সময় আপনি ভগবত কথা শুনছেন। তার মানেটা হচ্ছে আপনাদের যে মেকানিজম, সেটা আর 5টা মানুষের থেকে একটু অন্যরকম, আদারওয়াইজ এই চাওয়াটা হওয়া সম্ভব নয়। কারণ যেখানে আমার হাতে ফোন, ইন্টারনেট আমার হাতে, আমি ইচ্ছে করলে যা খুশি দেখতে পারি, কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে সরিয়ে, সেই আবরণটাকে সরিয়ে, সেই ময়লাটাকে সরিয়ে আমি কি চাইছি, কি শুনছি? ভগবানের কথা। এটিও খুব রেয়ার এখনকার দিনে, খুব রেয়ার একটা জিনিস। সবাইয়ের ভগবানের কথায় ভালো লাগা হয় না, ভগবান এই কৃপা সকলকে করেন না। খুব চিপ জিনিসে মানুষের অ্যাট্রাকশন, মানে চিপ জিনিস ইন দি সেন্স হচ্ছে যে যেটা জন্য আমাকে বুদ্ধি খাটাতে হবে না, দেখলেই আনন্দ, শুনলেই আনন্দ, মানে এমনি স্বাভাবিক ইন্দ্রিয়গত আনন্দ। ঠিক আছে, যেমন ধরুন একটা মানুষ খুব জেনারেলি দেখবেন খুব টায়ার্ড, হয়তো অফিস থেকে ফিরেছে, ঠিক আছে, অফিস থেকে ফিরেছে, খুব হয়তো বিজি শেডিউল, খুব টাফ শেডিউল, খুব চাপ গেছে আজকে অফিসে। অফিস থেকে ফিরে কি করবেন? বেশিরভাগ বলছি, নট ফর অল, বেশিরভাগ একটু ফ্রেশ হয়ে নিয়ে কী করবেন? টিভিটা চালিয়ে দেবেন। কেন টিভিটা চালালেন? প্রশ্নটা হচ্ছে টিভিটা কেন চালালেন? তার মানেটা হচ্ছে টিভি দেখতে গেলে এইখানটাকে বেশি খাটাতে হয় না। এইখানের কাজটা শুধু মানে এখানে যে ইন্টেলিজেন্স প্লেনের কাজটা, বুদ্ধি দিয়ে কিছু করার যে শার্প ওয়ার্ক যেগুলো থাকে, যেটাতে বুদ্ধির শার্পনেস দরকার হয়, টিভি দেখার জন্য সেটা লাগে না।
তো সেখানে মানে এত কাজ করে আমি এত পরিশ্রম করেছি, যার জন্য আমি রিল্যাক্স করছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিল্যাক্সেশন? রিল্যাক্সেশন মানে হচ্ছে চিপ এনজয়মেন্ট, সামথিং উইচ ইজ কল্ড ভেরি চিপ, চিপলি, যেটা থেকে আমি আনন্দের আস্বাদন নিতে পারি। ঠিক আছে, তো চিপ জিনিসের আস্বাদনেরটা বেশিক্ষণ থাকে না, তো ওটা চিপ জিনিসের আনন্দটা চিপ হয়, আর লফটি জিনিসের আনন্দটা লফটি হয়। ক্লিয়ার? তো ওই জন্য বাচ্চাদেরকে এমন কিছুতে অভ্যস্ত করাবেন না, কারণ ছোট থেকে তার সাইকোলজি তৈরি হচ্ছে, তো সে তো একদম একটা কাদার তাল, কিছুই বোঝে না, কুচকে বাচ্চা। আপনি যেভাবে যেভাবে তাকে গ্রো করবেন সে সেভাবে সেভাবে। ওই জন্য মানে সত্যি কথা বলতে কি, বাবা মা হওয়ার আগে কিছু তার মিনিমাম কিছু তার তপস্যা নিজের থাকতে হবে। মানে যারা করে ফেলেছেন, মানে হয়ে গেছে যাদের ছানাপোনা, তাদের তো কিছু করার নেই। অ্যাটলিস্ট যাদের হয়নি, আমি বলবো মিনিমাম একটু কোয়ালিটি না থাকলে একটু কঠিন হয়ে যায়। কারণ আমরা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, সন্তানকে কন্ট্রোল করতে পারবো না। আমাদের অনেকের মনে ইচ্ছা হয় না যে এটা হবে, এটা একটা খুব, আমি একাধিকবার বলেছি লাইভে, যে এটা একটা অদ্ভুত ডিমান্ড বাবা আমাদের থাকে, যে আমার মনের মতো হবে, এইটা নিয়ে করবে, এটা আমাদের প্ল্যানিং বহুত থাকে। কিন্তু এটা মানে বেশিরভাগ বাবা মারা দুঃখী এই জন্য হন যে তাদের সন্তানরা তাদের ইচ্ছা মতন চলে না। কিন্তু এটা বুঝতে পারেন না যে আমি আমার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না, ওর মনকে কি করে নিয়ন্ত্রণ করব? এটা তো ইম্পসিবল একটা ফ্যাক্টর, এটা হওয়া সম্ভব নয়। তাই তাকে সঠিক পথে, মানে সন্তানকে সঠিক পথে নিয়ে যাবে সন্তানের সংস্কার। আপনি কতক্ষণ তার পিছন পিছন যাবেন? একটা ছোট বয়স পর্যন্ত আপনি তাকে স্কুলে নিয়ে এলেন, তারপর একটু যেই বড় হয়ে যাবে তাকে তো ছাড়তে হবে। তখন সে কার সঙ্গে মিশবে, কি কথা বলবে, কোন সঙ্গে যাবে, সেখানে তো আপনার কোনো কন্ট্রোল নেই। আপনি বাড়ি থেকে বসে কি কন্ট্রোল করবেন? তবু 9-10 পর্যন্ত গেল, তবু কিছু কিছু বাবা মারা আছে 11-12 পর্যন্ত হয়তো খুব কড়া নজরে রাখেন। তারপর যখন কলেজে যাবে, হয়তো হস্টেলে ভর্তি করতে হবে, তখন কে রক্ষা করবে তাকে? কে তাকে সঠিক পথের গায়ে? আপনি কত ফোন করে বলবেন, বাবা এটা করিস না, বাবা ওটা করিস, করবে তো সে সেটা যেটা তার ইচ্ছা হচ্ছে ভেতর থেকে, সে তো শুনবে না বাবা মার কথা। কে বাঁচাবে তাকে? তাকে কোনো জিনিসে, একটা খারাপ জিনিসে ইনভলভ হওয়া থেকে কে বাঁচাবে? তার সংস্কার। এই সংস্কারটা কে তৈরি করে দেবে? কোথা থেকে আসবে সংস্কার যদি বাবা মার সংস্কার ঠিক না থাকে? আমি ইন জেনারেল বললাম, ঠিক আছে, এটা কোনো কারুর ব্যতিক্রম হয়েছে জীবনে সেটাকে এটার মধ্যে ইনক্লুড করার ব্যাপার নেই, কারণ ব্যতিক্রম সব জিনিসে আছে। এমন হয়তো কোনো সংস্কারই কিছু নেই, দেখা গেল ছেলে হয়তো খুব সুসংস্কারী হলো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না। তাই অন্তত পক্ষে বিবাহের আগে একটু তপস্যা করা, একটু মানে সন্তান হচ্ছে তো নিজের আয়না, তো সন্তান অন্য কিছু না, নিজের আয়না। আমি যে ধরুন আয়নার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, যদি বাঁদরের মতন মুখটা করেন, দাঁতটা খেঁচান, আপনার ছবিটা কি দেখতে পারবেন? দাঁতটা খেঁচে। আয়নার মধ্যে যে ছবিটা দেখবেন সেটা দেখবেন দাঁত বের করা। ঠিক আছে, আপনি যেমন যেমন মুখটা করবেন আয়নার মুখটা তেমন তেমন হবে। তো সন্তান হচ্ছে ওই আয়নাটা। আমি যেমন, সন্তান হওয়া মানে কি জানেন? তার নিজের ছায়াকে সামনে দেখা। আমি নিজে যেমন ম্যাক্সিমাম দেখ, এবার কোন গুণটা প্রকাশিত হবে, কোনটা সুপ্ত থাকবে, এটা আমাদের হাতে নেই। দেখা গেল হয়তো বাবা মায়ের মধ্যে বাবা হয়তো একটু রাগী, মা একটু শান্ত, ঠিক আছে, দেখা গেল বাচ্চাটা হয়তো রাগী হয়ে গেল। কোনটা এখন চাপা থাকবে, কোনটা প্রকাশিত হবে, এটা তো নেচারের খেলা, এটা কিছু করার নেই। কিন্তু উভয়ে একটু পজিটিভ হলে কম্প্যারেটিভলি দেখা যায় যে বাচ্চা একটু একটু পজিটিভ হচ্ছে, একটু সংস্কার নিয়ে জন্মাচ্ছে। কারণ যেটা নিয়ে সে জন্মাবে সেইটাই তাকে গাইড করবে জীবনে। আপনি পারবেন না তাকে গাইড করতে, যতই মুখে বলুন হ্যাঁ ধ্যান করিস না, ত্যান করিস না, নিজে ডিপ্রেশনে পড়ে যাবেন, সে শুনবে না আপনার কথা। কারণ তার যে সংস্কারটা নিয়ে সে জন্ম নিচ্ছে সেটা তার গাইড, আপনি তার গাইড নন। বাবা মার কাজ হচ্ছে যে তার যে সম্ভাবনাটা রয়েছে জীবনে, সন্তানের জীবনে যে সম্ভাবনা রয়েছে সেটাকে প্রকাশিত করে দেওয়া, তাকে সেই
ভবিষ্যতে সেই সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু সংস্কার যদি ঠিক না থাকে বারবার ধাক্কা খাবে, বারবার পড়বে। সেটা একটু খেয়াল রাখাটা খুব দরকার। কিন্তু মিনিমাম একটু সাধন ভোজন, মিনিমাম একটু ভগবানের ভালোবাসা থাকলে কি হবে, ওই সংস্কার তাকে বারবার বাধা দেবে, কিছুতে তাকে ভুল রাস্তায় যেতে দেবে না। ঠিক আছে, কারণ পিছন থেকে তো কি একটা টানছে সংস্কার। যদি মন্দ সংস্কার হয় তাহলে দেখবেন বয়ে গেছে। খুব চেষ্টা করে বাবা মা খুব চেষ্টা করেও ছেলে মেয়েকে ধরে রাখতে পারলো না। কেন? কারণ সংস্কারটা তেমন উচ্চমানের নয়। কিন্তু সংস্কার যদি উচ্চমানের হয় তাহলে দেখা যাবে যে হাজার মন্দ পরিবেশে থাকলেও তার ওই সংস্কার তাকে পিছন থেকে দড়ি দিয়ে টানছে, এই যাস না, এই যাস না। তার আপনি ভেতর থেকে খারাপ লাগা হবে যে সেটা করবো না। এইটা তার মধ্যে তৈরি করে দেওয়াটা খুব দরকার। এটা ডিউটি একটা বাবা মার। নাহলে যে সমস্ত মানে সিচুয়েশন আসছে না, সমাজ ব্যবস্থা আসছে, খুব কঠিন। কেউ ভালো থাকবে না। কারণ একা কোনো কাউকে নিয়ে থেকে সমাজে ভালো থাকা যায় না। আমার চারপাশটা যদি দুর্গন্ধ থাকে, আর আমার বাড়িটা যদি রাজপ্রাসাদ হয়, দেখা যাবে আমার চারপাশে না দুর্গন্ধ, একটা মানে পানা ডোবা চারিদিকে, আর আমি মাঝখানে একটা রাজপ্রাসাদ বানিয়েছি না, আমার ঘরের ভিতরেও সেই দুর্গন্ধটা আসবে। তো আমাদের চারপাশে ও খারাপ, ও খারাপ, ও খারাপ, আমি ভালো হতে পারবো না, আমার ছেলেটাও ভালো হবে না, কারণ মিশবে সে তাদেরই সাথে। তো এটা দেখাটা খুব দরকার। আমরা এই ব্যাপারেতে ভীষণ ইগনোরেন্ট, বিশেষ করে সন্তানের জন্ম দেওয়ার বিষয়ে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি ভীষণ ইগনোরেন্ট। কোনো প্রি প্ল্যানিং থাকে না, কোনো ধরনের কোনো নলেজ নাই, দুপ করে একটা হয়ে গেল। নো, খুব খুব খারাপ জিনিস। অন্তত আপনাদের নিজেদের যারা ছানাপোনারা রয়েছেন তাদেরকে একটু গাইড করুন, যাতে তারাই ব্যাপারগুলো বুঝতে পারে। মানে আমি ভবিষ্যৎ প্রজন্মকে একটা কিছু দিয়ে যাচ্ছি, সেটা কাঁটা গাছ দিয়ে যাচ্ছি না ফল গাছ দিয়ে যাচ্ছি, সেটা রেসপন্সিবিলিটিটা আমার। কারণ সে আর 5টা মানুষের সঙ্গে মিশবে। আমি যদি তাকে ঠিক করে গাইড করতে না পারি, সে আমার তো 12টা বাজাবেই, আর 5টা মানুষের 12টা বাজাবে যার সঙ্গে সে মিশবে। যেটা দেখাটা আমাদের খুব দায়িত্ব। হ্যাঁ, এটা অবশ্যই মানে খেয়াল রাখবেন। আমি উপদেশ দিচ্ছি না, আমি উপদেশ দেওয়ার মানুষ নই, কিন্তু এটা দেখতে পাওয়া যায় এবং আমি খুব দেখে অবাক হই যে এটা কি করে সম্ভব হলো বা কে করে এটা হয়। কিন্তু জনে জনে তো বলা সম্ভব হয় না, যেহেতু আপনারা শুনছেন সেই জন্য এটা বললাম। বাচ্চা, কারণ হচ্ছে বাবা মা, দেখুন বাবা মার ভবিষ্যৎ হচ্ছে সন্তান, ফিউচার অফ এ প্যারেন্ট হচ্ছে তার চাইল্ড। তো সন্তানের জায়গাটা যদি ঠিক না থাকে, যদি সংস্কারী না হয়, কিন্তু খুব দুঃখ পেতে হয় বাবা মাকে। কারণ সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্কটা এমন, সে না পারে ছেড়ে থাকতে, যদি সন্তান কু হয়ে যায়, খারাপ হয়ে যায়, বাবা মা না পারে তাকে ছেড়ে থাকতে, না পারে তাকে নিয়ে থাকতে, মানে সেই গলার কাঁটার মতন হয়ে যায়। তখন খুব কষ্ট হয় বাবা মার। সে তো বোঝাতে পারে না কাউকে তার সঙ্গে সন্তানের সম্পর্কটা কেমন, বাবা মা সন্তানকে কতটা ভালোবাসে, এটা কাউকে বলে বোঝানো যাবে না যে তার ভেতরের অন্তরের টানটা কতটা। কিন্তু সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, সেই মানুষটা যদি নষ্ট হয়ে যায়, এটা দেখাটা খুব কষ্টকর বাবা মার পক্ষে। কারণ তার ছায়া কিনা ওটা তার ভবিষ্যৎ। হ্যাঁ, নিজে ঠিকঠাকভাবে সংস্কার তৈরি হলে সম্ভাবনা রয়েছে যে সন্তানও অনেকটা সংস্কার সেটা পাবে। আমি দেখেছি যে আমি মানে রিসেন্টলি একজনের সঙ্গে কথা হচ্ছিল, তা তো তার খুব এক্সপেকটেশন, সন্তানের প্রতি। এবং ম্যাক্সিমাম আমি দেখি, এটা আমার নিজের দেখা একটা ঘটনা, যে একজন পেরেন্টস তার সন্তানের প্রতি এত এক্সপেকটেশন যে মানে আমার অমুক আত্মীয় এইটাতে চাকরি করছে, মানে তার মনের আশা যে একেও বোধহয় এরকমই কিছু একটা করতে হবে। আমার প্রতিবেশী অমুক করেছে, আমার অমুকের
জায়ের মেয়ে অমুক করেছে, আমার ননদের মেয়ে অমুক পাস করেছে, সে নাচতে পারে, গাইতে পারে। এটা অদ্ভুত, মানে এটা ভেবে পাওয়া যায় না যে সে করেছে মানে তাকে এটা করতে হবে। একটা অদ্ভুত প্রেশার যে তোমাকে এটা করতে হবে। এবং যখন আমি প্রথম এটা দেখি, আজ থেকে পসিবলি ইয়ারটা ছিল 2013, আই থিঙ্ক 2012-13, আমি তখন দেখেছি এবং আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে এটা মানে এমন একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে চলেছে যে বাবা মার সঙ্গে সম্পর্ক তো খারাপ হবেই বাচ্চাটার, এবং সাইকোলজিক্যালি ওর ডেভেলপমেন্ট সেরকম হবে না, আত্মবিশ্বাসটা কাজ করবে না। আফটার 10 ইয়ার্স আমি এখনও আমার তার সাথে যোগাযোগ আছে। আমি ঠিক যেটা প্রেডিক্ট করেছিলাম, যেটা মনে মনে ভেবেছিলাম, বর্তমানে অবস্থাটা তাই। ডিসিশন নিতে গেলে 10 বার ভাবে পারবো তো। আমি সেই বাচ্চাটার কথা বলছি যে বড় হয়ে গেছে এখন, পারবো তো। এবং এটা একটা মানে আমার দেখা ঘটনা, পারবো তো। এবং ধীরে ধীরে যত প্রেশার আসতে শুরু করেছে বাবা মার সঙ্গে সম্পর্ক, তত মানে ইনার ভেতর থেকে সম্পর্কটা খারাপ হতে শুরু করেছে, ডিস্টেন্স বেড়েছে। বাবা মার সঙ্গে যেই ডিস্টেন্স বাড়বে বাচ্চার, সঙ্গে সঙ্গে সে একটা বাইরের কারোর থেকে হেল্প নিতে চেষ্টা করবে। মানে একটা আদার পার্সনের কাছে তার আশ্রয়টা খোঁজার চেষ্টা করবে। ওটা আরও রিস্ক। বাবা মার কাছ থেকে ঝগড়াঝাঁটির জায়গাটা একরকম, ঠিক আছে, কিন্তু যখনই সে একটা থার্ড পার্সনের কাছে মানে তার যে ইনসিকিউরিটি জীবনে, সেটাকে পূরণ করার জন্য যখন সে একটা তৃতীয় ব্যক্তির কাছে আশ্রয় খুঁজবে, এটা অটোমেটিক্যালি হবে, আপনাকে বলতে হবে না, সে নিজের থেকেই ওইখানে জাম্প করবে। যখন আশ্রয় খুঁজবে, সেখানে কতটা রিস্ক ফ্যাক্টর তৈরি হয়ে গেল এবার। বিশেষ করে সে যদি একটি মেয়ে হয়, আরও রিস্ক। ঠিক আছে, উভয়ের ক্ষেত্রেই রিস্ক, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু বেশি রিস্ক। এগুলো আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি বীজটা, আমাদের ভুলের বীজটা কোথায় তৈরি, মানে পুঁতে দিয়েছি ভুলের বীজটা। এবার সেই কাঁটা গাছটা ধীরে 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 ঝাড় তৈরি হয়ে যায়। এমন একটা কাঁটা গাছের ঝাড় তৈরি হয়ে যায় যেটা কে আর কাটা যায় না, গোড়াটা এত মজবুত হয়ে যায়। আজকে একটু এই ব্যাপারটা নিয়ে বললাম, হাঁপিয়ে গেছি বলতে বলতে। কারো কোনো প্রশ্ন থাকলে একটা দুটো করুন, আমি তারপরেতে রাখবো। কারণ আমার খুব খিদে পেয়ে গেছে, খাওয়া হয়নি এখনো কিছু, আর 5-7 মিনিট থাকবো। এবং সাধন ভোজনের ব্যাপারে শিবানন্দ মহারাজ যে যে কথাগুলো বলেছেন, সেগুলো সত্যি খুব 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 অমৃত কথা। আমরা কি করে বুঝবো যে আমরা মানে সংসারে থেকে আমরা সন্ন্যাস, ও বাবা, যাদের দীক্ষা হয়নি ঠাকুরের ধ্যান জপ কি করে, এই টপিকটা আমার মাথায় আছে। হ্যাঁ, এটা নিয়ে আমি ভিডিও খুব শীঘ্রই আনবো। আমার মাথায় হচ্ছে, আমি খুব ব্যস্ত থাকছি বলে এখন অতটা করতে পারছি না। মা, আমি সন্ন্যাস নিতে চাই, আমার কি করণীয়? দেখুন, যদি জীবনে দুঃখ পেয়ে সন্ন্যাস নিতে চান, তাহলে বলবো যে নট ফিট, মানে এটা উচিত না। বাচ্চাকে সেলফ কনফিডেন্স কিভাবে বাড়াতে হয়, দেখুন শুরুটা অনেক প্রথমে হয়ে যায়। বাচ্চা যখন পেটে থাকে তখন থেকেই শুরুটা হয়ে যায়, আমরা রিয়েলাইজ করি অনেক পরে। তো ওই জন্য বলবো, বাবা মার নিজস্ব সংস্কার যদি একটু ভালো থাকে, শুরু থেকেই ভালোটা শুরু হয়ে যায়। কিন্তু অনেক সময় হয় কি, বুঝতে আমাদের অনেক দেরি হয়ে যায়। বোঝে কখন বলুন তো? যখন মানে বাবা মারা ম্যাক্সিমাম বোঝে হচ্ছে বাচ্চাটা যখন একটু বড় হতে শুরু করেছে, জেদি, মানছে না বাবা মাকে, পড়াশোনা করছে না, টিচারদের কথা মানছে না, বাবা মার মুখে মুখে চোপড়া করছে, কথা শুনছে না, তখন বাবা মার মাথায় টনক নড়ে যে এই রে, তো বিগড়ে গেছে। কিন্তু ওকে ফেরাবে কে এবার? খুব খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। একেবারে ফেরে না তা নয়, সেটাও মানে সেরকম কোনো যোগ লাগলে, সেরকম কোনো ব্যাপার থাকলে হয়, আর ম্যাক্সিমাম বয়ে যায়। বইটির নাম বলুন মা। বইটির নাম হচ্ছে, 1 মিনিট দাঁড়ান একটু দেখে বলছি। হ্যাঁ, এটা হচ্ছে, বইটির নাম হচ্ছে স্বামী শিবানন্দকে যে রূপ দেখিয়েছি। হ্যাঁ, রাসলীলা পর্ব 4 কবে আসবে? রাসলীলা শেষ হয়ে গেছে তো, মানে ওখানে দেখবেন ভিডিওতে দেয়া আছে রাসলীলা হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, গোপীরা যে যার বাড়ি চলে গেছে। তো মেন ছিল রাসলীলায়, যে রাসলীলার
ইম্পর্টেন্সটা কি, গুরুত্বটা কি, কেন রাসলীলা করা হয় বা রাসলীলার ভেতরের তত্ত্বটা কি, ওটাই মেনলি ইম্পর্টেন্ট। কারণ অনেকের অনেক ভুল ধারণা রয়েছে তো ব্যাপারটাকে নিয়ে। মাতাজি, আপনার নিজের ভগবত দর্শন নিয়ে কিছু বলুন। আমার কোনো ভগবত দর্শন হয়নি, আমি খুব সাধারণ, টুকটাক ধ্যান জপ করি, একটু আধটু ভগবানের নাম করার চেষ্টা করি, আপনাদেরই মতো। আমার বিশেষ কিছু ব্যাপার নেই। মা একটি 12-13 বছরের বাচ্চাকে কিভাবে, হ্যাঁ এটা আপনি প্রশ্ন করেছিলেন, ওটা নিয়ে একটু ডেসক্রিপশন হচ্ছিল। যদি কিছু তেমন বলার থাকে না ইনবক্সে করবেন, আপনাকে ইনবক্সে জানিয়ে দেবো। জীবনে কারা ঠিক সাধু হওয়ার পথে আসতে পারে, সেটা কি অটোমেটিক্যালি হয় না নিজেকে উদ্যোগী হতে হয়? কি বলবো, আমার মানে অভিজ্ঞতা যতটুকু আমি সঞ্চয় করতে পেরেছি আমার ক্ষুদ্র জীবনে, সেটা হচ্ছে যে সাধু হওয়ার তাকে কেউ আটকাতে পারবে না, সে হবেই। তার যোগাযোগও সেরূপ লাগবে, আর তাকে ভগবান সেই সেই ফেভার করবেন। ঠিক আছে, তাকে যে দুঃখটা দিলে সে ওই সংসার তার আর ভালো লাগবে না। এবার ভগবানের সঙ্গে যোগাযোগ কেমন হবে, কার কন্ট্যাক্টে যাবে, দেখা গেল সে হয়তো কোনো বন্ধুর সাথে কোনো আশ্রমে গেল, সেখানে গিয়ে কোনো সাধুর সঙ্গে পরিচয় হলো বা কোনো মাতাজির সঙ্গে পরিচয় হলো, সেখানে ভগবত কথা শুনতে তার ভালো লাগলো। এভাবেই তো জেনারেলি হয়। একেবারে সাধু সন্ন্যাসী কে হয়ে আসে পেট থেকে? সবাইয়েরই স্বাভাবিক কামনা বাসনা থাকে, তবে একটু আধার ভালো হলে সেই সেই পাত্রেতে মানে সত্যগুণের প্রকাশটা তত বেশি হয়, তারাই ওই দিকে অ্যাট্রাক্টেড হয়, তখন আর ভালো লাগবেন। কিছু কিছু ক্লাসে ছেলে থাকে যারা একটু পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে, মানে যাদের অ্যাটেনশনটা ওইটা, তো ঠিক তেমনি করে কিছু কিছু মানুষ হন, মানে ভগবানের কৃপায় এরকম মানুষ তো হন যাদের দেখা যায় মানে জীবনটাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যায় যে ভালো লাগাটা কোথাও একটা কোনো কারণে শেপ নিয়ে ফেলে। সেখান থেকে বীজটা যখন বপন হয়ে যায় বা ধীরে 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 ধীরে, এবার কারোর কারোর হয় কি, মাকে দেখেছে অনেক, আমি দেখেছি যারা মায়ের সঙ্গে কোনো আশ্রমে যেত ছোটবেলা থেকে, সেখান থেকে একটা ভালো লাগা। কাউকে দেখেছি যারা ছোটবেলায় কোনো মিশনের আশ্রমে পড়াশোনা করেছে, সেখান থেকে একটা তার ভালো লাগা। বা তারপর দেখা গেছে অনেকের দেখে গেছে কোনো মানুষের কন্ট্যাক্টে গেছে, সেখানে গিয়ে তার একটা ভালো লাগা হয়েছে, বাহ এই জিনিসটা বেশ সুন্দর। তো আমার যেমন যেখান থেকে ভালো লাগা হয়েছে, আমি আমাদের 14 পুরুষে কেউ মানে সাধু মহাত্মা কেউ 14 পুরুষে নেই। 2011 সালে প্রথম আমি একজন মহারাজের কন্ট্যাক্টে আসি, আমার গুরু মহারাজের, এবং সেটাও আমি যেতে চাইনি, কারণ আমার সাধু মহাত্মাদের প্রতি বিশেষ ইন্টারেস্ট ছিল না, আগ্রহ ছিল না কখনো। আর কারণ আমাদের বাড়িতে সেরকম কখনো কোনো কালচার ছিল না সাধু মহাত্মাদের নিয়ে, বা এইসব ব্যাপার নিয়ে কোনো কালচার সেরকম ছিল না। তো তখন আমি 2011 সালে গেলাম ওনার কন্ট্যাক্টে, তো দেখলাম বেশ ভালো, মানে বেশ ভালো লাগছে। তারপরেতে বিভিন্ন জায়গায় যেখানে পাঠচক্র হতো সেখানে যেতাম, তো ওই জায়গাটা, ওই সঙ্গটা আমার একটু ভালো লাগতে শুরু করলো অন্যান্য জিনিসের থেকে। মানে তখন তারপরে ধীরে ধীরে বন্ধুদের সঙ্গে গল্প করা কমিয়ে এদিকে সময় বেশি হলো, বেশি দেওয়া শুরু হলো, এবং ওই সঙ্গটা, ওখানেও কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় হওয়া শুরু হলো সেই সমস্ত পাঠচক্রে, যারা আমার থেকে বয়সে অনেক বড়, তখন মানে আমার মায়ের থেকেও হয়তো বয়সে বড়, তারা আমার সব বন্ধু হয়ে গেল। কারণ অল্প বয়সে ভগবানের কথা খুব কম জনই শোনে বা শুনতে ভালোবাসে, তাদের সঙ্গে পরিচয় হলো। তো আমি দেখলাম আমার যারা কলেজের বান্ধবী তাদের থেকে আমার ওই সঙ্গটা বেশি ভালো লাগছে, বা যারা অন্যান্য রয়েছেন তাদের থেকে আমার ওই ওই অ্যাসোসিয়েশনটা বেশি ভালো লাগছে। ধীরে 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 তারপর সেটা গ্রো করতে শুরু করে, তারপর ভগবানের কৃপায় আজকে এই জায়গায় আসা হয়েছে। অন্তত 8 ঘন্টা লাইভে এমন ভগবত কথা আলোচনা করেন, খুব ভালো হয়। আমার ইচ্ছা রয়েছে, দেখা যাক। কারণ হচ্ছে এত আমি বিজি হয়ে পড়বো, এবার আবার বাংলায় যাওয়ার সময় হয়ে আসছে, সেইটা নিয়ে প্রিপারেশন করতে হচ্ছে, বিভিন্ন কাজকর্মের খুব ব্যস্ত হয়ে পড়ছি একদম, মানে লাইভে মানে ভিডিও
বানানোটা খুব চাপের হয়ে যাচ্ছে। দেখা যাক, যদি সেরকম ভিডিওটা কম আসতে থাকে লাইভটায় আসতে হবে, মানে একটু কন্টিনিউ করতে হবে লাইভে আসাটা। ঠাকুর নিগমানন্দ বলেছেন, শ্রী ভগবান যাহাকে কোলে টানিয়া লইবেন সংসার তাহাকে কোনোদিন বাঁধিতে পারি না। হ্যাঁ, এক্স্যাক্টলি, তিনি যাকে ধরবেন তাকে পাঁক থেকে তুলে এনে সিংহাসনে বসিয়ে দেবেন। ঠিক আছে, ভগবানের কৃপা যার উপর হবে তাকে, হয়তো পাঁকে পড়ে রয়েছে, ঠিক আছে, সে তাকে পাঁক থেকে তুলে এনে সিংহাসনে বসিয়ে দেবেন। তো এমনই তার মহিমা। আমিও ঠাকুরের দীক্ষিত, আমায় শক্তি দিন যেন আমি তাঁর ওপর মন প্রাণ দিতে পারি। হ্যাঁ বাবা, যে যত, এটি আমার আন্তরিক কথা, যে যত বেশি ভগবানের চিন্তা করতে পারবেন, সব কথার শেষে এইখানেতে এসেই আমাদের সিদ্ধান্তে দাঁড়ানো হয়, যে যত বেশি ভগবানের চিন্তা করতে পারবেন তার তত কল্যাণ। কারণ কোথায় যে কে কখন কিভাবে ঠকে যাবে এইটা মানে বলে বোঝানো যাবে না, এমনভাবে ঠকে যাওয়া হবে। জীবনের একটা প্রান্তে দাঁড়িয়ে যখন বুঝবেন যে কিছুই পাওয়া হলো না, সবটা বোধহয় ভুল হয়ে গেল, এই জায়গায় যেন দাঁড়িয়ে আফসোস না করতে হয় কাউকে। মা বাংলায় কবে আসবেন? আপনাকে দর্শন করার ইচ্ছা রইল। বাংলাতে ডিসেম্বরের মাঝামাঝি যাবো। ভালো বলেছেন। এই স্ক্রিনটাতে হাত দিলেই আর এটা কি হয়ে যায়, ভূতের মতো কালো হয়ে যায়, ওই জন্য আমি স্ক্রিনে হাত দিতে চাই না। হয়ে গেছে, যাই হোক, এবার রাখার সময় হয়েছে। ভালো, মানে লাইভটা শুরু করার পরই যেই আমি স্ক্রিনটায় হাত দেবো ওটা কিন্তু একটা কালচে টাইপের হয়ে যাবে। গান, আমি মা 2 লাইন গান শোনাবেন? আমি গান বলতে পারি না। হ্যাঁ, আমি একদমই এই ব্যাপারটায় খুব কাঁচা। খুব ভালো। দীক্ষা হয়ে গেছে যাদের, তারা বলবো দীক্ষা মন্ত্রটা জপ করবেন। দীক্ষা মন্ত্রটা জপ করবেন রিপিটেডলি, এটা খুব দরকার। এবং কারণ আমাদের সমাজ ব্যবস্থার পরিস্থিতি ভালো দিকে এগোচ্ছে না, এটা রোজ একবার করে আমি বলবো রাখার আগে। আমাদের সমাজ ব্যবস্থা যেদিকে এগোচ্ছে না, ভালো দিকে এগোচ্ছে না। তো একমাত্র ভগবানের চিন্তাই ওইটিকে আঁকড়ে ধরে যারা বাঁচতে পারবেন, দেখা যাবে বাঁচা গেল শেষ পেশ। না হলে ফ্রাস্ট্রেশন যে কি পরিমাণ আসতে চলেছে মানুষের, এই যে অল্প বয়সীদের, আমাদের সময় যখন ছোটবেলায় থাকতো, আমার বলতে কোনো আমার দ্বিধা নেই, মানে এখনকার দেখেছি ক্লাস 8, 9 দের সব, এক তো অনলাইন গেমিং, দ্বিতীয়ত হচ্ছে খুব ফ্রাস্ট্রেটেড জীবন, মানে নিজের জীবনে ভীষণ হতাশ, যেন কিছুই পাওয়ার নেই, কি হলো দূর, এরকম একটা ফ্রাস্ট্রেশন। তো আমি যখন ভাবি, দেখি আমি যখন 9-10-এ পড়তাম, মানে এটা বলতে আমার একটুও লজ্জা নেই যে আমি ভাইয়ের সঙ্গে ঘুড়ি ওড়াতাম। আমাদের বাড়ির পাশে আলু ক্ষেত ছিল, সেই, আর খালি নজরে রাখতাম ওইটা লাল ঘুড়ি উঠছে, ওটা নীল ঘুড়ি উঠছে, আমাকে ঘুড়ি ওড়াতে হবে। তো সেখান থেকে একটা করে লাটাই জোগাড় করে, আমি, আমার ছোট ভাই ছিল, সে ভাই চড়াই দিয়ে দিত আর আমি ঘুড়ি ওড়াতাম। আর সারা দিন কত আনন্দ। মানে যদিও আমার ব্যক্তিগতভাবে আমার বাড়ির থেকে পড়াশোনার চাপ আমাকে কোনোদিন দেয়নি, কোনোদিনই না, জীবনে কোনোদিন আমাকে পড়াশোনা, মানে পড়তে বস এই কথাটা আমার বাবা মা আমাকে কখনো বলেনি। পড়াশোনার জন্য কোনোদিন জীবনে অত পার্সেন্ট নাম্বার আনতে হবে, 80% আনতে হবে, 90% আনতে হবে, 100% আনতে হবে, এরকমটা কোনোদিন প্রেশার আমার উপর ছিল না। আমি খুব স্বাভাবিক সুস্থভাবে বড় হয়েছি জীবনে। মা অনেক, হ্যাঁ বাংলা এলে জানাবো। হ্যাঁ, অনেকটা নিচে চলে গেছে। খুব দ্বন্দ্ব চলে মনের ভেতর, আপনি এখানে এলে আপনার সাক্ষাৎ করার ইচ্ছে রইল। ঠিক আছে, বাচ্চাদের জন্য লাইভ করুন, ওরা আপনার কথা শুনলে নিশ্চয়ই মোটিভেট হবে। আপনার কথার সন্তুষ্টি একেবারেই কমে গেছে, সেই জন্য এত হতাশা। একদম ঠিক, স্যাটিসফ্যাকশন নেই না কোনো রকম ভাবে।
মানে কোনো কিছুতেই তৃপ্তি নেই, কি অদ্ভুত একটা ব্যাপার, মানে বোর ফিলিং হচ্ছে, কোনো কিছুতে তৃপ্তি নেই, সবেতেই একটা ফ্রাস্ট্রেশন। মানে ফ্রাস্ট্রেশন কোথা থেকে আসে আমি তো সেটাই বুঝতে পারি না, কেন ফ্রাস্ট্রেটেড? কারণ প্রচণ্ড চাহিদা মনের ভিতরেতে। মানে আর হচ্ছে কি একটা বিশেষ ব্যাপার, সেদিনকার এটা একটা জাস্ট এটা কালকের ঘটনা, এটা বলে আমি লাইভটা শেষ করব। আমাদের যেখানে আমি আছি ঠিক এই দরজাটা, মানে এই ওয়ালটার সামনে রাস্তা, সেখানে বাচ্চারা খেলে। আমাদের এখানে রাস্তাগুলো খুব চওড়া চওড়া, মানে 20 ফুটের, গলির ভেতরে। বাংলায় কি পাড়ার ভেতরের রাস্তাগুলো সরু সরু তো, কিন্তু আমাদের এখানে রাস্তাগুলো একদম গলির ভেতরে, শেষ রাস্তাটাও 20 ফুট চওড়া, মানে লরি ঢুকে যাবে এরকম। সেখানে বাচ্চারা খেলে, বলটল খেলে। আমি পরশুদিন দুটো মানে কতগুলো বাচ্চার মধ্যে কনভারসেশন হচ্ছে সেটা শুনছি। একটা বাচ্চা বলছে, বয়স অ্যারাউন্ড 7 থেকে 8 বছর হবে, বেশি বয়স না। একজন বলছে যে আমার বাবা আমাকে জন্মদিনে স্যামসাংয়ের ফোন দেবে বলেছে। ওই 7-8 বছরের বাচ্চারা জানে স্যামসাং কি আর ফোন কি জিনিস। ভালো। আরেকজন বলছেন, পাশে একটা বাচ্চা রয়েছে, সে শুনছে ভালো করে মন দিয়ে, সে বলছে যে আমার বাবা বলেছে আইফোন কিনে দেবে। আমি শুধু শুনছি ঘর থেকে বসে বসে। সে বলবে 7-8 বছর বয়স, সে বলছে আইফোন, মানে সে জানে আইফোন জিনিসটা কেমন, আইফোন কিনে দেবে। এবার থার্ড পার্সন একজন, সে আরেকটা বাচ্চা, সে চুপ করে শুনছিল দুজনের কথা। সে বলছে যে আমার বাবা বলেছে বাইক কিনে দেবে, মানে আরো বাড়ছে আর কি। তো আমি ভাবছি যে এদের মধ্যে মানে কম্পিটিটিভ একটা মাইন্ড তৈরি হয়ে গেছে, যে এটা একে দিচ্ছে মানে আমাকে ওর থেকেও বেশি কিছু একটা দিতে হবে। তো এখনকার বাচ্চাদের মধ্যে আবার সেটাও নিজেদের মধ্যে আলোচনা করে করে, ওর ওটা আছে মানে আমার ওটা চাই, ওর ওটা আছে মানে আমার এটা চাই। এই যে চাহিদার জায়গাটা, আর অন্যকে দেখে দেখে যদি নিজে সেটা না পাওয়া হয়, তখন এমনি ভেতর থেকে একটা না পাওয়ার ব্যথা, একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, যে আমি পেলাম না, ওদের আছে আমার নেই। সেই না পাওয়ার জায়গাটা থেকে আরো বেশি বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বাচ্চারা। কি একটু যদি গিরিশ ঘোষ সম্পর্কে বলেন, কারণ শুনেছি গিরিশ ঘোষ মাতাল ছিলেন, ওনাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এত ভালোবাসতেন কেন, এবং কিভাবে ঠাকুরের চোখে এত ভালো ছিলেন? যদি বুঝিয়ে বলেন ভালো লাগে। দেখুন, একটা কথায় আছে না যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট, একটা কথা আছে, এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট আর এভরি সিনার হ্যাজ এ ফিউচার। মানে বর্তমানে হয়তো একজন খুব সুন্দর জীবনযাপন করছে, তো তার একটি কোনো মন্দ অতীত থাকতে পারে, থাকতেই পারে। এবং যে ব্যক্তিটি এখন কোনো ভুল কাজ করছে, কোনো অন্যায় কাজ করছে, তারও কিন্তু একটি ভবিষ্যৎ আছে। সে কিন্তু ভবিষ্যতে ওই অন্যায় কাজটি ত্যাগ করে অনেক ভালো কাজ করতে পারে, এই সম্ভাবনাটা কিন্তু তার রয়েছে, সকলের রয়েছে। তো আমরা দেখি যে গিরিশ ঘোষ মাতাল ছিলেন, কিন্তু তার যে ট্রান্সফরমেশন সেটা অনেকের জানা নেই। তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে তার এমন একটা ট্রান্সফরমেশন হয়েছিল যে ঠাকুরের জন্য তিনি কাঁদতেন। মানে তার অদর্শনে যখন শ্রীরামকৃষ্ণদেবের শরীর গেল, তখন তিনি কাঁদতেন। তো এইরকম একটা মানুষের জন্য কান্না কততে আসে। ধীরে ধীরে তার সমস্ত বদ অভ্যাসগুলো সব চলে গিয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসার পরে। এবং কিছু একদিন এইটা নিয়ে আলোচনা করব, তার কি কি তার উপলব্ধি বা দর্শন কেমন হয়েছিল, কেন আমরা এইরকম একটা মানুষকে কেন ইতিহাসে দেখতে পাই, বা কেন তাকে এইরকম ভাবে এত গ্রেট বলা হচ্ছে। একটা বিশেষ কারণ তো আছে, মাথা তো খারাপ ছিল না কারোর, তো তিনি কিছু সেরকম কাজ করেছিলেন যার জন্য তাকে গ্রেট বলা হয়। এমনি এমনি তো বলা হয় না, কিছু কারণ আছে। আমিও ঠিক বুঝতে পারছি না কিভাবে স্টার পাঠাবো। এই রে, তো অনলাইনের ব্যাপার, তো এটা আমি ঠিক বলতে পারবো না, এটা অন্য কেউ কোঅপারেট করলে করতে পারে, কারণ আমার মানে ডিজিটাল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, তো আশা করি আজকের
লাইভটা এইখানটা শেষ করব, 10টা 14 বেজে গেছে, এবার খেতে হবে। সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই লাইভে আসবো, বা ভিডিও একটা দুটো ঠিক করে রেখেছি টপিক বানানোর কথা, দেখা যাক কতটা পারি। আদারওয়াইজ না পারলে আমি লাইভে পোস্ট করব, লাইভ পোস্ট করব, মানে লাইভ করব, ঠিক আছে। আর টপিকের আমাদের অভাব নেই, আমাদের সাবজেক্ট ম্যাটার এমন, আমাদের কন্টেন্ট এমন যে অনন্ত সমুদ্র কন্টেন্ট হতে থাকবে, কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু হতে থাকবে, কারণ বইয়ের অভাব নেই। আর আমাদের হিন্দু শাস্ত্রে এত বই, এত তত্ত্ব কথা যে বলে ফুরানো যাবে না, তাই আমাদের কন্টেন্ট চলতে থাকবে। দেখা যাক ভগবানের কি ইচ্ছা। সবাই ভালো থাকবেন। হরি ওম। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।